নমস্কার, ব্রেকিং বাংলায় আপনাদের স্বাগত। আমি জয়ন্ত মজুমদার। মঙ্গলবার দুপুরের পর থেকে নিশ্চিতভাবেই হয়তো ঘুম ছুটে গেছে সুদীপ বন্দ্যোপাধ্যায়, কাকলি ঘোষ দস্তিদার সহ যে 20 জন লোকসভা সাংসদ তৃণমূল ছেড়ে দিয়েছিলেন, দিয়ে তারা এনসিপিআই জয়েন করেছিলেন বলে তারা দাবি করেছিলেন। তারা এখন নিশ্চয়ই বুঝতে পারছেন যে দল ভাঙাটা তো খুব সহজ, কিন্তু তারপরে যে কি অবস্থা হয় সেটা এখন হাড়ে হাড়ে টের পাচ্ছেন। কারণ হচ্ছে মঙ্গলবার দুপুরেই হচ্ছে সুপ্রিম কোর্ট তাদেরকে নোটিশ জারি করে দিয়েছে। আপনারা জানেন যে এদের সাংসদ পদ খারিজের জন্য লোকসভার স্পিকারের বিরুদ্ধে মামলা করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় গত সপ্তাহের সোমবার দিন। সেই মামলার শুনানিতে মঙ্গলবার দিন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্যকান্ত, বিচারপতি জয়মাল্য বাগচি এবং বিচারপতি ভি মোহনার বেঞ্চ একেবারে 20 জন সাংসদকে বলে দিয়েছে যে তাদেরকে হচ্ছে নোটিশ জারি করে তাদের বক্তব্য জানাতে হবে, তাদের অবস্থান কি, তাদের সাংসদ পদ কেন খারিজ হবে না ইত্যাদি বিষয়। এবং আগামী 2 সপ্তাহ বাদে হচ্ছে তাদের এই বিষয়ে আবার হিয়ারিং হবে। তো এখন যেটা হওয়ার পরে যেটা হয়েছিল, বেশ মজায় ছিলেন তারা 20 জন। বেরিয়ে গেছি, বিজেপির মন্ত্রী, কেন্দ্রীয় মন্ত্রী ভূপেন্দ্র যাদবের সঙ্গে লাঞ্চ টাঞ্চ করছি, শুভেন্দু অধিকারীর সঙ্গে লাঞ্চ করছি, শুভেন্দু অধিকারীর সঙ্গে চা চক্র করছি, মোদিজি, অমিত শাহ এদের সঙ্গে কিছু কিছু সাংসদ, সুদীপ বন্দ্যোপাধ্যায়, শতাব্দী রায়, জুন মালিয়া, এরা সব গিয়ে হচ্ছে বৈঠক টৈঠক করছেন। বেশ ছবি টবি বেরোচ্ছে খুব সুন্দর। অনেকে মোদিজির গুণগান গাওয়া শুরু করে দিয়েছিলেন, রচনা ব্যানার্জির মতো যারা আছেন। তো এরা হওয়ার সব মানে যে যেখান থেকে পাচ্ছেন ছবি টবি দিয়ে যে তারা বিজেপির কত ঘনিষ্ঠ, নরেন্দ্র মোদীর সঙ্গে ব্রেকফাস্ট মিটিং হচ্ছে তাদের, হাসি হাসি মুখে সব ছবি। তো বুঝতে পারেননি যে এরকম একটা সিচুয়েশন এসে যাবে। ভেবেছিলেন যে স্পিকার ওম বিড়লা যতদিন পারবেন হচ্ছে এটাকে যে দীর্ঘস্বস্তিতার মধ্যে রেখে দেবেন, ঝুলিয়ে রেখে দেবেন, সুতরাং আমরা বেঁচে গেলাম। তো এখন যেটা সেটা তো সম্ভব না, কারণ সুপ্রিম কোর্টের রুলিং আছে যে এই রকম ধরনের সিচুয়েশন হলে স্পিকারকে 3 মাসের মধ্যে সিদ্ধান্ত নিতে হবে। আপনারা জানেন যে যখন জুন মাসে তারা হচ্ছে দল ভেঙেছিলেন, ভূপেন্দ্র যাদবের সঙ্গে তারা বৈঠক করেছিলেন, সেদিন শুভেন্দু অধিকারীর সঙ্গে সন্ধ্যায় চা চক্রতে তারা বসেছিলেন। তারপরে তারা কদিন বাদে স্পিকারের কাছে চিঠি দিলেন 20 জন সই করে, দিয়ে বললেন যে আমরা এনসিপিআই নামক দলে জয়েন করেছি। তো ভালো, বেশ সুন্দর চলছিল। অভিষেক বন্দ্যোপাধ্যায় সঙ্গে সঙ্গে হচ্ছে তাদের বিরুদ্ধে অভিযোগ জানালেন যে এদের সাংসদ পদ খারিজ হওয়া উচিত, এবং 20 জনের নামে আলাদা আলাদা করে পিটিশন জমা দেওয়া হলো, এফিডেভিট জমা দেওয়া হলো যাদেরকে খারিজ করা হোক। যে স্পিকার কোনো সিদ্ধান্ত নিলেন না, স্পিকারের সচিবালয় করে সিদ্ধান্ত নিলেন এদের সাংসদ পদ খারিজের বিষয়ে। পরে 1 মাস বাদে আবার হচ্ছে যে অভিষেক বন্দ্যোপাধ্যায় আবার চিঠি দিলেন যে এদের সাংসদ পদ খারিজ করা হোক, এইভাবে ঝুলিয়ে রাখাটা উচিত নয়। তো পরে অভিষেক বন্দ্যোপাধ্যায় বললেন যে উনি স্পিকার ওম বিড়লা যদি এদের সাংসদ পদ খারিজ না করে তাহলে হচ্ছে আমরা সুপ্রিম কোর্ট যেতে বাধ্য হব। তাই তিনি স্পিকার এবং লোকসভা সেক্রেটারি জেনারেলের বিরুদ্ধে মামলা করেছেন যে এদের সাংসদ পদ খারিজ করা হলো না। এরা এনসিপিআই নামক একটি বৈপদ দল, যাদের কোনো অ্যাফিলিয়েশন নেই, না লোকসভা, না রাজ্যসভায়, না কোনো রাজ্যের বিধানসভায়, অথচ সেই রকম একটা দলে যোগদান করেছেন বলে এরা দাবি করছে। স্পিকার তাদেরকে আলাদা ব্লক দিলেন না, কিন্তু স্পিকার তৃণমূলের সময় কেটে তাদেরকে বক্তব্য রাখতে দিচ্ছেন। তাদের জন্য আলাদা সিটিং অ্যারেঞ্জমেন্ট হয়ে গেছে, তৃণমূলকে পিছিয়ে দেওয়া হয়েছে, তাদেরকে সামনের সারিতে নিয়ে আসা হয়েছে। তারা যখন লোকসভায় বক্তৃতা করছেন তখন হচ্ছে টিভিতে, লোকসভা টিভিতে দেখা যাচ্ছে তাদের নামের পাশে এআইটিসি। এগুলো কিভাবে চলছে? দল বদল করে তারা চলে গেছেন, তারা এনসিপিআই তে জয়েন করেছে বলছেন, অথচ হচ্ছে তৃণমূলের নাম লেখা রয়েছে তাদের বক্তব্যের সময় লোকসভা টিভিতে। তাদেরকে এভাবে আলাদা করে ট্রিটমেন্ট দেওয়া হচ্ছে। কিরেন রিজিজু তিনি আবার বলছেন এরা সব হচ্ছে এনডিএ শরিক হয়ে গেছে, এনডিএ মিটিং এ তাদেরকে নিয়ে যাওয়া হচ্ছে। এনডিএ মিটিং এর ছবি দেখা যাচ্ছে, সেখানে সুদীপ বন্দ্যোপাধ্যায়, কাকলি ঘোষ দস্তিদার, অন্য সব এমপিরা রয়েছেন, এনডিএর অন্য শরিকরা যেমন রয়েছে বিজেপির সঙ্গে। তো এইরকম তো চলতে পারে না, কাঁঠালের আম সত্য, তো একটা জায়গায় তো আসতেই হবে। তো এখন নোটিশটা জারি হওয়ার পরে সুপ্রিম কোর্ট নোটিশ জারি করে দিয়েছেন। এবার হচ্ছে পড়েছেন ফাপড়ে সুদীপ বন্দ্যোপাধ্যায়, কাকলি ঘোষ দস্তিদাররা। এখন বিজেপি তো ভাঙিয়ে নিয়ে গেছে, এখন বিজেপিকে আইনি প্রোটেকশন দেবে তাদের, এই নিয়ে এখন তাদের মঙ্গলবার দুপুরের পর থেকে তারা সব চিন্তায় ঘুম উড়ে গেছে। তো অনেকেই বলছেন, কেউ কেউ বলার চেষ্টা করেছেন, কারণ এই অভিষেক বন্দ্যোপাধ্যায় যখন মামলাটি করেছিলেন তখন সুদীপ বন্দ্যোপাধ্যায়, কাকলি ঘোষ দস্তিদাররা অনেক বড় বড় কথা বলেছিলেন। সুদীপ বন্দ্যোপাধ্যায় বলেছেন যিনি মামলা টামলা করেছেন তিনি সংসদীয় আইন সম্পর্কে কিছু জানেন না, লোকসভার
স্পিকারই হচ্ছে শেষ কথা, তিনি সমস্ত কিছু বিচার করেন, এখানে কেউ হস্তক্ষেপ করে না। আর যিনি গেছেন মামলায় তিনি এসব আইন সম্পর্কে খুব একটা অবগত না। সত্যি যদি তার কথায় কিছু যুক্তি থাকতো তাহলে স্পিকার হচ্ছে সেটা মেনে নিয়ে স্পিকার ব্যবস্থা নিয়ে দেন। কাকলি ঘোষ তারা একই কথা বলেছেন যে সংসদীয় আইন সম্পর্কে যিনি মামলা করেছেন মানে অভিষেক বন্দ্যোপাধ্যায় সংসদীয় আইন সম্পর্কে কোনো ধ্যান ধারণাই নেই, এসব কথা বলেছেন। কিন্তু মঙ্গলবার দুপুর থেকে যেসব শোনা যাচ্ছে গল্প, তাতেই এবার তো বিজেপিও বাঁচাতে পারবে না। এবার অনেকে রেফারেন্স দিচ্ছেন যে সুপ্রিম কোর্টে আরেকটা মামলা চলছে মহারাষ্ট্রে, শিবসেনা মানে উদ্ধব ঠাকরে 6 জন সাংসদ যে ভেঙে বেরিয়ে একনাথ শিন্দেতে জয়েন করেছেন, মানে এনডিএ এর শরিক একনাথ শিন্দে শিবসেনাতে, যারা এখন আসল শিবসেনা বলে দাবি করেন, তো সেখানে জয়েন করেছে। কিন্তু সেখানকার বিষয়টা আলাদা, সেখানে তারা একনাথ শিন্দের তাদের একটা অ্যাফিলিয়েশন রয়েছে, লোকসভা রাজ্যসভাতে তাদের সাংসদ রয়েছে, মহারাষ্ট্রতে তাদের বিধায়ক রয়েছে, তারা এনসিপি এর মতো ভুইফোর দল নয়। তো সেখানে 9 জনের মধ্যে 6 জন দল ছেড়েছেন, 2/3 মেজরিটি তাদের রয়েছে। সেই মামলার সঙ্গে সুদীপ বন্দ্যোপাধ্যায় কাকলি ঘোষ মামলা কোনো খাপ খাবে না। সেখানে যদি বলা হয় যে উদ্ধব ঠাকরে যে 6 জন সাংসদ একনাথ শিন্দের শিবিরে জয়েন করেছেন তাদের হচ্ছে যোগদানটা যে অসংসদীয় বা বেআইনি নয়, সেটা আলাদা বিষয় হয়ে যাবে। কিন্তু কাকলি ঘোষ দ্বারা তো তা করেনি। তারা যদি বিজেপিতে জয়েন করে যেতেন এই 20 জন তাহলে কোনো সমস্যা ছিল না, 19 জন হলেই জয়েন করে যেতে পারবেন। আরেক সমস্যা, ওখানে 3 জন মুসলিম এমপি রয়েছেন, তারা বিজেপিতে জয়েন করবেন না, নানান দিকে নানান সমস্যা। এবার হচ্ছে তাদেরকে বিজেপিতে জয়েন করলে বিজেপি আবার বঙ্গ বিজেপিতে সমস্যা, যে বঙ্গ বিজেপিতে ভাবে এতগুলো লোক ঢুকে এবার তো এমপি টিকিট দাবি করবে, মানে নানা সমস্যা জর্জরিত। এখন যেটা হয়েছে যে এই নোটিশ করার পরে দেখা গেল অদ্ভুতভাবে মঙ্গলবার দিন দুপুরবেলাতে মানে সুপ্রিম কোর্ট যেই নোটিশ করেছে এই 20 জনকে তাদের বক্তব্য জানানোর জন্য, তারপরে পরেই হচ্ছে লোকসভা স্পিকার ওম বিড়লা হচ্ছে এদেরকে নোটিশ করে দিয়েছে। এতদিন তিনি ঘুমোচ্ছিলেন, তিনি চুপচাপ বসেছিলেন, ঝুলিয়ে রেখেছিলেন বিষয়টাতে, তিনিও নোটিশ করে দিলেন, দিয়ে বললেন যে 1 সপ্তাহ বাদে হচ্ছে, 1 সপ্তাহের মধ্যে তাদের জবাবদিহি করতে হবে। আসলে অনেকে বলছে হয়তো স্পিকারের বিরুদ্ধে যেহেতু মামলাটা মূল মামলাটা, তিনি হয়তো বলতে পারেন যে গা বাঁচানোর জন্য বলতে পারেন যে আমিও নোটিশ করেছি, আমিও তাদের বক্তব্য জেনেছি, সেটাই হচ্ছে তিনি সুপ্রিম কোর্টে জানাবেন। তো তারপরে স্পিকার নোটিশ করার পরে কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেছেন যে খেলার নাম বাবাজি, স্পিকার নিজে বাঁচার জন্য এখন হচ্ছে এদেরকে নোটিশ করে দিয়েছেন। তো এখন যেটা হয়েছে যে এই সুপ্রিম কোর্টের নোটিশের পরেই 20 জন সাংসদরা যেসব আলোচনা তাদের মধ্যে থেকে বেরিয়ে পড়ছে বিভিন্ন সূত্র থেকে, যেগুলো শোনা যাচ্ছে যে মামলা কি বিজেপি দেখবে, মানে তাদের যে এখন সুপ্রিম কোর্টে তো লড়তে হবে, সেই মামলা কি বিজেপি দেখবে না আলাদাভাবে তাদেরকে লড়তে হবে, এই নিয়ে তারা চিন্তায় পড়েছেন। এবার হচ্ছে আলাদাভাবে যদি যায় তাহলে সেক্ষেত্রে যে প্রত্যেকের এফিডেভিট আলাদা হলে যে এক একজন এক এক রকম বক্তব্য হতে পারে, সেক্ষেত্রে বিচারপতিদের কাছে ভুল বার্তা যাবে। এবার বিজেপিতে জামাই আদর করে নিয়ে দল থেকে বের করে নিয়েছে, এবার দায়িত্ব তাদের হচ্ছে আইনি প্রোটেকশন দেওয়া, সেটা কি বিজেপি দেবে? এবং মামলার এই বিশাল খরচ সুপ্রিম কোর্টে সেটা কে বহন করবে, এই নিয়ে চিন্তায় ঘুম ছুটেছে যে সাংসদদের কোন দিকে যাবে। কারণ সরি, সাংসদ পদ খারিজ হওয়ার বিষয়ে অনেকেই বলছেন যে কোনো হচ্ছে এখানে নির্দ্বিধায় বলা যায় যে এদের সাংসদ খারিজটা শুধু সময়ের অপেক্ষা, মানে কেউ এদের বিজেপি এখন আর বাঁচাতে পারবে না, মানে যে অবস্থায় রয়েছে। একমাত্র যদি 19 জনের বেশি বিজেপিতে যোগদান করে তাহলে খারিজটা আটকাতে পারে, এছাড়া কোনো রাস্তা নেই। সুতরাং বিজেপির পায়ে পড়ে এখন লাভ নেই, বিজেপির লয়ার টাইয়ার দিয়ে দিতে পারে, কিন্তু মানে সাংসদ পদ ঘেচাঙ্কু হওয়ার ব্যাপারে এখন আর কোনো সন্দেহ নেই। তো এই জায়গা দাঁড়িয়ে আবার কল্যাণ বন্দ্যোপাধ্যায় যেটা বলেছেন যে এবার শুধু আর হচ্ছে মানে মঙ্গলবার দুপুরে এই সাংসদের নোটিশ জারির পরে, সুপ্রিম কোর্ট যখন নোটিশ জারি করেছে তারপরে যে সাংবাদিকদের কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেছেন যে এ তো সবে শুরু, সাংসদ দিয়ে শুরু হয়েছে, এবার হচ্ছে এবার লোকসভা দিয়ে শুরু হয়েছে, এবার বিধানসভাটা ধরবো, মানে উনি ইঙ্গিতটা করেছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়দের দিকে। তো কল্যাণ বন্দ্যোপাধ্যায় কি বলেছিলেন আমি আপনাদের একটু শুনিয়ে দিই, শুনুন কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের কথা। এদের এই 20 জনের এগেন্সে নোটিশ ইস্যু হয়েছে, এই তো সবে খেলা শুরু, আর বলতে হয়নি কিছু। আইনটা আমাদের ফেভারে এতটাই, আর এতটাই ইলিগাল কাজ এই যে 20 জন মিলে করেছে, আর যেটাকে এখন ফেলে রেখে দিয়েছে স্পিকার, এটা যে কত বড় অসাংবিধানিক এটা তো এখন সবাইকার কাছে পরিষ্কার। সেই জন্য আপনারা বলছিলেন কি বললেন, আপনি আর বলার দরকার হয়নি, নিজেরাই নোটিশ ইস্যু করে দিয়েছে। অনেকদিন পর একটা মামলায় মুখ খুলতে হলো না,
এমনি নোটিশ ইস্যু করেছে। এই তো সবে 20, দেখো না এবার 20 জনের কি হয়। ওই ভূপেন সেট আছে একজন, আরেকজন ওই শকুনি মামা আছে পার্লামেন্টের। এরা পার্লামেন্টটাকে তো নষ্ট করে দিচ্ছে, একজন টাকার থলে নিয়ে ঘুরছে আর একজন শকুনিগিরি করছে। তো তাদেরকে দেখো না কি হয়। স্পিকার তো ডিসকোয়ালিফিকেশন আর কমপ্লেন যেটা করেছে সে কমপ্লেন ডিসাইড করেনি, এবার ডিসাইড না করার আগেই উনি সিট অ্যালটমেন্ট করে দিলেন ওদের আমাদের আগে। ওদের কিরণ রিজিজু ওদেরকে এনসিপিআই বলে স্বীকৃতি দিয়ে দিল। হ্যাঁ, তো সেই জন্যই এবার নতুন পার্টিতে যে ফর্ম করা, এবার দেখছি আমি দিশে জবাব দিতে হবে, আর্গুমেন্ট করতে হবে। যত আইন জানে তত বলতে হবে, কত কত সব আইন জানে। পিরিয়ডের টাইমটা এর আগে 2020 সালে সুপ্রিম কোর্ট বলেছিল 3 মাসের মধ্যে করতে হবে। না, এখন 2 মাস হয়ে গেছে, এই 2 মাস হয়ে গেছে, আর 1 মাস বাকি। কিন্তু কমপ্লেনটা দেওয়ার পর থেকেই স্পিকার তো ওদের ফেভারেই অর্ডার পাস করছে। ওনাদেরকে ইয়ে করছেন, ওনাদেরকে সামনে বসে জায়গা দিয়েছেন। স্পিকার ওনাদেরকে আলাদা টাইম অ্যালটমেন্ট করছেন। এই এখন পার্লামেন্ট দিয়ে শুরু করলাম, এরপর বিধানসভায় আসবো, চিন্তা করো না, সব ঘুম ভাঙিয়ে দেবো। আপনারা শুনলেন তো, কল্যাণ বন্দ্যোপাধ্যায় ইঙ্গিত হচ্ছে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের দিকে। আসলে হচ্ছে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় আসল তৃণমূল বলে নির্বাচন কমিশনে দাবি করেছেন, মানে তাদের যে টিম, সেই টিম দাবি করেছেন, এবং কালীঘাটপন্থী তৃণমূলকে তারা বলছেন যে এটা তৃণমূলই না। এবার মমতা বন্দ্যোপাধ্যায় পাল্টা হচ্ছে ইলেকশন কমিশনে তাদের নথিপত্র জমা দিয়েছেন, দুপক্ষ নথিপত্র জমা দিয়েছে। সেটা ছিল 6 জুলাই, ইলেকশন কমিশন যে ডেট দিয়েছেন সেই 6 জুলাই তৃণমূল জমা দিয়ে দিয়েছে, মানে কালীঘাটপন্থী তৃণমূল। ঋতব্রতরা জমা দেয়নি তাদের নথি, যেটা চেয়েছে ইলেকশন কমিশন। তারপরে 6 জুলাই এক্সটেন্ড করা হলো, তাতেও তারা দেয়নি। এরপরে সেটা 25শে জুলাই গেল, তারপর তারা দেয়নি। 1 মাস তারা চুপচাপ বসে রয়েছেন। অথচ হচ্ছে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার বা নির্বাচন কমিশন কিন্তু কোনো সিদ্ধান্ত আসছেন না যে কে আসল তৃণমূল, মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূলই আসল কিনা, বা ঋতব্রত রায় যেটা দাবি করছে আসল তৃণমূল, সেটা তো আসেনি। ওনারাও হয়তো ওই সুপ্রিম কোর্টের একনাথ সিন্ধিয়ার উদ্ধব ঠাকরের মামলার দিকে চেয়ে রয়েছেন। জানি না কতদিন চেয়ে থাকবেন। তবে কল্যাণ বন্দ্যোপাধ্যায় যে হিন্টটা দিয়েছে, তাতে যে এরপরে হচ্ছে বিধানসভাটা ধরবো, মানে এই নির্বাচন কমিশন যদি এই অ্যাপ্লিকেশনের ব্যাপারে গড়িমসি করে, সেক্ষেত্রে তৃণমূল সুপ্রিম কোর্টে যাবে এবং সুপ্রিম কোর্টের কাছে পরিষ্কার দাবি করবে বা আবেদন করবে যে এইটার নিষ্পত্তি সুপ্রিম কোর্ট করে দিই। কারণ নির্বাচন কমিশন এরকম যে মাসের পর মাস তাকে বারবার তাদের চিঠি দেওয়া হচ্ছে, মমতা বন্দ্যোপাধ্যায় চিঠি দিচ্ছে যে নিষ্পত্তি করতে, কিন্তু তারা করছে না, ঝুলিয়ে রেখেছে। এবারে তো তৃণমূল সুপ্রিম কোর্টে যেতে পারে এই বিষয়টা নিয়ে। সেই জন্যই হয়তো কল্যাণ বন্দ্যোপাধ্যায় মঙ্গলবার দিন এরকম ধরনের হিন্ট দিয়ে রেখেছেন। এখন দেখা যাক যে এরপরে, মানে মঙ্গলবার যেটা শোনা যাচ্ছে যে সুদীপ বন্দ্যোপাধ্যায়, কাকলি ঘোষ দস্তিদারদের এই নোটিশ খাওয়ার পরে, মানে সুপ্রিম কোর্টের নোটিশ পাওয়ার পরে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় শিবিরে অনেকে হাঁটু কাঁপা শুরু হয়েছে যে যদি অ্যাপিলিয়েশন চলে যায় তাহলে হচ্ছে সমস্যা সৃষ্টি হবে। কারণ তখন হচ্ছে অ্যাপিলিয়েশন চলে গেলে তৃণমূলে তো তারা আসতে পারবে না, অনেককে নির্দল যে বিধায়ক হয়ে যেতে হবে তৃণমূল অ্যাপ্লিকেশনটা চলে গেলে। যদি তারা যদি না পায়, যদি মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে থাকে, যে নির্দল হয়ে যেতে হবে। আর হাইকোর্টে তো ঋতব্রত বন্দ্যোপাধ্যায় নিজের বিরোধী দলের নেতা নিয়েই মামলা রয়েছে, সেখানে হাইকোর্ট আগামী 2 মাসের মধ্যে সিদ্ধান্ত জানাবে। দেখা যাক এরপরে কি কি যে বিষয়গুলো আসে একের পর এক। কারণ হচ্ছে এবার বোধহয় খেলাটা শুরু হয়েছে সত্যি সত্যি। দেখা যাক কোন দিকে যায় এই আইনি লড়াই, কার দিকে যায়। আমরা অপেক্ষায় আছি। আজ এ পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।